সকলের চোখে উত্তম কুমার এখন মহাগুরু, ম্যাটিনি আইডল কিংবা মহানায়ক। আমার কাছে উত্তম কুমার নামের মানুষটার বড় পরিচয় একান্ত ব্যক্তিগত। তিনি আমার অন্তরের শ্রদ্ধার সিংহাসনে আসীন বড় দাদা, দেবতার স্বরূপ। আমার জীবনে দাদা ছিল আকাশের মতো আশ্রয়, সমুদ্রের মতো উদার হৃদয়। ধুধু মাঠে দাঁড়িয়ে কখনো মাথার উপরের সমুদ্রের মতো আকাশটা দেখেছেন? নির্জন সোনালী সৈকতে দাঁড়িয়ে লক্ষ্য করেছেন নীল সমুদ্রের বুকে পেঁজা তুলোর মতো সাদা ফেনা ছড়িয়ে লক্ষ লক্ষ ঢেউয়ের ছুটে আসা? বিরাট বিশালের কাছে নিজেকে তখন অতি ক্ষুদ্র লাগে, অসহায় মনে হয়। এই পৃথিবীতে আজ দাদা নেই ভাবলে মনটা তাই আনচান করে ওঠে। অসহায় মনে হয় নিজেকে। মনে হয় যে আকাশটা ছেলেবেলা থেকে আমাকে আগলে রাখত, সেটাই কোথাও যেন উধাও হয়ে গেছে। সমুদ্রের লক্ষ লক্ষ ঢেউ এবার না আমায় ভাসিয়ে নিয়ে যায় খড়কুটোর মতো। কতদিন, মাস, বছর গড়িয়ে গেল দাদার চিরবিদায় নেবার পর। স্মৃতিতে দাদার ছবি কি এতটুকু ফিকে হয়ে গেছে? হয়নি, হবার কথাও নয়। অতীতের সাদা কালো ছবিগুলো এখন বরং রঙিন হয়ে ধরা দেয়। বুঁদ হয়ে থাকি দাদাকে ঘিরে হাজারো স্মৃতিতে। বন্ধুরা, সম্প্রতি 24শে জুলাই মহানায়ক উত্তম কুমারের তিরোধান দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সেই উপলক্ষে বিশিষ্ট অভিনেতা তরুণ কুমার, যিনি আমাদের মহানায়কের ছোট ভাই, উত্তম কুমার প্রসঙ্গে তার বলা কিছু কথা আজ আমি পাঠ করে শোনাব। তরুণ কুমার বলেন, নায়ক উত্তম কুমারের প্রযোজক হিসাবে প্রথম ছবি হারানো সুর। কে প্রথম দাদাকে হারানো সুরের গল্পটা শোনালো মনে নেই। এটুকু মনে আছে, র্যান্ডম হারভেস্ট নামে একটা ছবি একসময় সাড়া ফেলে দিয়েছিল। হারানো সুরের কাহিনী তৈরি হলো সেই বিদেশি ছবি অবলম্বনে। দাদা তো গল্প শুনেই মুগ্ধ। ততদিনে দর্শকদের চাহিদা সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে দাদার মনে। দাদার বুঝতে কোথাও অসুবিধা হলো না। গল্পটা নিয়ে ঠিকমতো ছবি তৈরি করতে পারলে সাড়া পড়ে যাবে সকলের মধ্যে। দাদার মুড দেখে ওরই কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু প্রস্তাব দিল, ছবির কাহিনী যখন সকলের পছন্দ হয়েছে, এসো আমরাই ছবিটা প্রযোজনা করি। দাদা বন্ধুদের প্রস্তাবে আপত্তি করল না। অল্প কয়েকদিনের মধ্যে গড়ে উঠল নতুন প্রযোজক সংস্থা আলো ছায়া প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড। কিন্তু ছবির কাজ শুরু হতে গিয়ে দেখা গেল অনেকেই উৎসাহ হারিয়ে ফেলেছে। আলো সরকার ও দাদার মতো হাতে গোনা কয়েকজন টিকে রইল, বাকি সকলে সরে দাঁড়ালো। দাদার মধ্যে ততদিনে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, নায়কের মতো প্রযোজকের ভূমিকাতেও সফল হতে হবে। হারানো সুরের চিত্রনাট্য লেখানো হলো নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়কে দিয়ে। তারপর শুরু হলো পরিচালকের সন্ধান। বরদিদি ছবির কাজ ততদিনে অজয় কর শেষ করে ফেলেছেন, যে ছবির নায়ক চরিত্রে ছিল দাদা স্বয়ং। দাদা অজয়দার নাম প্রস্তাব করল হারানো সুরের পরিচালক হিসাবে। অজয়দা রাজিও হয়ে গেলেন। আমি জানতাম দাদার পছন্দের পরিচালক তালিকার প্রথম সারিতে আছেন বিভূতি লাহা ও অজয় কর। বিশেষ করে অজয়দার উপর দাদার দুর্বলতা সেই জিঘাংসার আমল থেকে। জিঘাংসা দেখার পর দাদা প্রায়ই বলতো, ছবির মেকিং ব্যাপারটা অজয়দার হাতে ভালো খোলে, অন্যদের ক্ষেত্রে তেমন ঘটে না।
পরের পর্যায়ে কাজ এগোলো দ্রুত গতিতে। শিল্পী নির্বাচনের ক্ষেত্রে প্রযোজক হিসাবে দাদা কোনো রকম আপোষ করেনি। পাহাড়িদা, পদ্মাবতী দেবী, যমুনা সিংহদের পাশাপাশি নায়িকা চরিত্রে নেওয়া হলো রমাদি মানে সুচিত্রা সেনকে। রমাদির তখন ডেট পাওয়াই মুশকিল, কিন্তু হারানো সুরের ক্ষেত্রে আলো ছায়া প্রোডাকশনসকে ডেটের জন্য হাপিত্তেশ করে বসে থাকতে হয়নি। রমাদি যখন শুনল দাদা নিজেই প্রযোজনায় নেমেছে, তখন সব রকমভাবে সাহায্য দিতে শুরু করলো হারানো সুর ইউনিটকে। উল্টো দিকে বরং দাদাকে নিয়েই সমস্যা দেখা দিল বারবার। শুনতে অবাক লাগলেও সত্যি ঘটনা। নিজে প্রযোজক হলেও দাদার জন্যই হারানো সুরের কাজ থমকে দাঁড়িয়ে পড়েছে বার কয়েক। একবার তো পরিচালক অজয় দা স্বয়ং দাদার খামখেয়ালিপনায় বিরক্ত হয়ে সিদ্ধান্তই নিয়ে ফেলেছিলেন পরিচালনা থেকে হাত গুটিয়ে ফেলবেন, ছবির কাজ বন্ধ করে দেবেন মাঝপথে। ঘটনাটা নিজের চোখে দেখা, তাই নিজের জবানিতেই শোনাই। তখন হারজিতের শেষ পর্যায়ের শুটিং চলছে। পরিচালক মানু সেন, আমি তার তৃতীয় সহকারী। মানুদা বাড়ি বয়ে এসে একদিন দাদাকে অনুরোধ করলেন, একবেলা ডেট চাই, কয়েকটা শট নেওয়া বাকি থেকে গেছে তোমার, একবেলা সময় দিলেই ছবির শুটিং শেষ হয়ে যাবে। দাদা সাগ্রহে সম্মতি দিয়ে বসল। মানুদা ফিরে গেল নিশ্চিন্ত মনে। এটাই দাদার স্বভাব। কেউ বিপদে পড়ে শরণাপন্ন হলে দাদা বিমুখ করত না, তাতে নিজে যত অসুবিধায় পড়ুক না কেন। মানুদা ফিরে যেতে দাদার স্মরণে এলো যেদিন আধবেলা মানুদার ছবির জন্য কথা দিয়ে বসেছে, সেদিনই হারানো সুরের শুটিং আছে। শুধু তাই নয়, হারানো সুরের শুটিংয়ের ওই দিনটিতে গুরুত্বপূর্ণ কয়েকটা দৃশ্যগ্রহণ হবে এবং দাদার সঙ্গে অভিনয় থাকবে রমাদি। দাদা কাউকে ঘুণাক্ষরেও টের পেতে দেয়নি এই বিপত্তি। টলিগঞ্জের দুটো স্টুডিওয়ে শুটিং। মনে মনে ভেবে নিল হারজিতের শট দিয়েই পৌঁছে যাবে হারানো সুরের ফ্লোরে। যথারীতি শুটিং শুরু হলো। কোনো ভালো পরিচালক বা অভিনেতাই সময় বেঁধে অভিনয় করতে পারে না। দাদার ক্ষেত্রেও সেদিন তাই ঘটল। একের পর এক শট দিতে গিয়ে দাদা মজে গেল মানু সেনের ছবির শুটিংয়ে। হঠাৎ আমার নজরে পড়ল হারানো সুরের প্রোডাকশন ইনচার্জ এসে দাদার সঙ্গে কী সব কথা বলে চলে গেল। তখনও ঘটনার বিন্দু বিসর্গ জানতাম না, জানলে নিশ্চয় আলাদাভাবে মানুদার কানে তুলতাম। দাদাকে অপ্রস্তুতে পড়তে হতো না। যাই হোক, আবারও শুটিং শুরু হয়েছে। দাদাকে নিয়ে একের পর এক শট নিচ্ছেন মানুদা। হঠাৎ দেখি অজয়দা আসছেন হন্তদন্ত হয়ে। দাদা তো ফ্লোর ছেড়ে এগিয়ে গিয়ে কী সব বলতে লাগলো হাত পা নেড়ে। দূর থেকে শুনতে পাচ্ছিলাম না দাদার কথা, কিন্তু অজয়দার মুখ দেখে বুঝতে অসুবিধা হচ্ছিল না রীতিমতো অসন্তুষ্ট হয়েছেন অজয়দা কোনো ব্যাপারে। অজয়দা ফিরতি পথ ধরতে দাদা ফিরে এলো ফ্লোরে। মানুদা ততক্ষণে নতুন পজিশনে ক্যামেরা বসিয়েছেন। আলো তৈরি করাই ছিল। স্টার্ট ক্যামেরা অ্যাকশন বলতেই দাদা অভিনয় শুরু করে দিল। বেলা যখন বেশি গড়িয়ে গেছে, তখন আর গোপন কথাটা চাপতে না পেরে মেকআপ রুমে আমাকে ডেকে একে একে সব ঘটনা খুলে বলল দাদা। আমার কাছে তখন দিনের আলোর মতো পরিষ্কার কেন ওদের প্রোডাকশন ইনচার্জ আমাদের ফ্লোরে এসেছিল, কেনই বা অজয়দার হন্তদন্ত হয়ে এসে গম্ভীর মুখে ফিরে যাওয়া। আত্মপক্ষ সমর্থন করে দাদা শেষে বলল, কি করার ছিল বলতো বুড়ো এছাড়া? আমি যদি এই আধবেলা মানুদাকে না দিতাম, তবে তোদের প্রোডাকশন ঝুলে যেত, ছবির মুক্তি পিছিয়ে যেত। এমন বিপদে কারো পাশে না দাঁড়ালে হয়? দাদার কাছে তখন জানতে চাইলাম অজয়দা কি বলে গেল। মনে হলো যেন অসন্তুষ্ট। স্বভাব সুলভ সেই ভুবন ভোলানো হাসিটা ঠোঁটে ঝুলিয়ে দাদা উত্তর দিল, আর বলিস না, ভীষণ রেগে গেছেন অজয়দা। একগাদা খরচের ফিরিস্তি শোনালো আমায়। একদিন শুটিং ক্যান্সেল করায় কোন খাতে কত টাকা গ্যাটগচ্চা দিতে হবে, কি কি ধরনের অসুবিধা হবে ভবিষ্যতে, ইত্যাদি ইত্যাদি। শেষমেশ তো হুমকিও দিয়ে গেলেন, এভাবে আমি যদি নন কোঅপারেশন করি তবে উনি ছবির শুটিং বন্ধ করে দেবেন।
তাতে যদি ছবি একেবারের জন্য বন্ধ হয়ে যায় তো ওর কিছু করার নেই। আমিও সমস্যাটার গুরুত্ব বোঝাতে গিয়ে বললাম, তোমার কিন্তু এসব মাথায় রাখা উচিত ছিল। ছবির প্রযোজক তুমি। এই যে এত বড় লোকসান হলো, সে তো তোমাকেই গ্যাটগচ্চা দিতে হবে। মুখের কথা কেড়ে নিয়ে দাদা বলল, বুড়ো, ব্যাপারটা খারাপ হয়ে গেছে এখন বুঝতে পারছি। অজয়দাকেও রাগিয়ে দিলাম। রমা আমায় ভুল বুঝবে কিনা কে জানে। তারপর গলাটা নিচু খাদে নামিয়ে যেন স্বগতোক্তি করল, ওরা সকলেও তো ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। ওরা কি উপলব্ধি করতে পারবে না কেন আমি নিজের ছবির কাজ ২০ বাও জলে ফেলে দিয়েও হার জিতের কাজ শেষ করছি? দাদার সেই প্রশ্ন পরেও আমায় কুরে কুরে খেয়েছে। নিজেকে নিজে প্রশ্ন করেছি, দাদার সব সিদ্ধান্ত কি সকলে সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছে? এমন ধরনের কয়েকটা ঘটনাও যেমন দাদা ঘটিয়েছিল, তেমনি অভিনয়ের ক্ষেত্রে অসম্ভব নিষ্ঠারও পরিচয় দিয়েছিল। কার মুখ থেকে দাদা যেন শুনল, বড়ুয়া সাহেব একবার এই ধরনের একটা গল্প বেছে নিয়েও শেষমেশ পিছিয়ে গিয়েছিলেন। স্মৃতিভ্রষ্ট যুবকের চরিত্রে অভিনয় করতে রাজি হননি। দাদার মানসিক চাপ এই ঘটনা শোনার পর আরও বেড়ে গেল। হোমওয়ার্ক করেছিল দাদা দিনের পর দিন, ফল মিলেছিল হাতে নাতে। অজয়দার মতো খুঁতখুঁতে পরিচালককে বলতে হয়েছে, অসাধারণ প্রতিভাবান অভিনেতা উত্তম। খামখেয়ালিপনায় ভেসে না গেলে দেখো ভবিষ্যতে জনপ্রিয়তার অনেক নজির গড়বে উত্তম। শুটিংয়ের সময়ই লক্ষ্য করেছিলাম দাদা আর রমাদের মধ্যে যেন অভিনয়ের একটা প্রতিযোগিতা চলছে। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। ছবির প্রথম পর্বে স্মৃতিভ্রষ্ট রোগীর চরিত্রে দাদাকে যেন কয়েক কদম এগিয়ে থাকতে দেখলাম। দ্বিতীয় পর্বে তেমনই নজর কাড়ল রমাদি। দাদার বাড়িতে গভর্নেস হিসাবে চাকরির সময় চরিত্রের সে কি দ্বন্দ্ব! দাদা ততদিনে আরেক দুর্ঘটনায় পূর্বস্মৃতি ফিরে পেয়েছে, ভুলে গেছে মাঝের অসুস্থ থাকার দিনগুলি, রমাদের সঙ্গে বিয়ের কথাও। অনেকটা সেই শকুন্তলার জীবন যেন। দাদা মাথা নিচু করে সব কথা শোনার পর সবিনয় বলতো, আপনার ধারণা ঠিক নয়। ছবিটার পেছনে অজয়দার মতো পরিচালকের হাতযশ ছিল, হেমন্ত মুখোপাধ্যায়ের মতো গুণী মানুষের সুরের কেরামতি ছিল, ছিল পাহাড়িদা, রমার দুর্দান্ত অভিনয়। তাই এই সাফল্য টিমওয়ার্কের সাফল্য, কারো একক কৃতিত্ব নয়। দাদার এই অসাধারণ শিক্ষা আমিও পরবর্তী জীবনে ভুলিনি। এটাই তো যে কোনো সফল ছবির আসল নেপথ্য ঘটনা। অনেকেই স্বীকার করেন না, এটাই যা দুঃখের। সে বছর হারানো সুরের জনপ্রিয়তার রেশ কাটতে না কাটতে পরের ৩ মাসের মধ্যে ৪টে ছবি রিলিজ করলো। অভয়ের বিয়ের কথা তো আছেই, বাকি ৩টে ছিল রমাদির সঙ্গে ছবি, চন্দ্রনাথ, পথে হলো দেরি ও জীবন তৃষ্ণা। পথে হলো দেরি ছিল অগ্রদূতের ছবি। অগ্রদূতের বিভূতি লাহার ছবি মানেই তো উত্তম কুমার, আর অগ্রদূতের ছবিতে উত্তম কুমার মানেই হিট, নয়তো সুপারহিট। আর একটা ব্যাপারও ঘটেছিল ওই সময়, সাদা কালো ছবির জগতে চমক এনেছিল পথে হলো দেরি। সেই প্রথম গেভা কালারে ছবি তৈরি হলো। সাদা কালোয় অভ্যস্ত দর্শকের চোখ মুগ্ধ বিস্ময়ে দেখল উত্তম সুচিত্রার রঙিন প্রেম। দাদা রমাদির ছবিতে প্রেম নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলত। বেশিরভাগ সময় প্রেম হতো ধনীর মেয়ে রমাদের সঙ্গে গরিব ঘরের ছেলে দাদার। মাঝে বাধার পাঁচিল হয়ে দাঁড়াতো কখনো পাহাড়িদা, আবার কখনো ছবিদা। দর্শকরা মজে যেত সেই প্রেমেই। এই ছবিতেও গান লিখেছিল গৌরীদা, মানে গৌরীপ্রসন্ন মজুমদার। রমাদির লিপে একের পর এক সেই গান গাইলেন দিদিভাই, মানে সন্ধ্যা মুখোপাধ্যায়, যে গানগুলো আজও গুনগুনিয়ে উঠতে চায় মন।
দর্শকেরও কি কোথাও শুনলে গাইতে ইচ্ছা করে না? পলাশারে কৃষ্ণ চূড়ায় আগুন জেলে ফাগুন বেলায় রঙে 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 তুলি সঝরা লগনে আজ কে ডাকে আমায়। বা এ শুধু গানের দিন লগন গান শোনাবার, এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়ার, এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়ার। এই গানগুলো অসিত সেনের জীবন তৃষ্ণা তৈরির নেপথ্যে অবশ্য অন্য ধরনের একটা ঘটনা ঘটেছিল। অসিতদার ক্যারিয়ারের তৃতীয় ছবি জীবন তৃষ্ণা। তার আগে অসিতদা করেছেন চলাচল ও পঞ্চতপা। দাদাকে সই করাতে এসে অসিতদা বলে গেলেন নায়িকার চরিত্রে অভিনয় করবেন অরুন্ধতী মুখার্জি। চলাচল আর পঞ্চতপাতেও অরুন্ধতী দেবী ছিলেন। ওর সঙ্গে আগেও কয়েকটা ছবিতে অভিনয় করেছেন দাদা। কিন্তু শুটিং শুরু হতে দাদা দেখল নায়িকা বদলে গেছে। অরুন্ধতী দেবীর বদলে অভিনয় করছে রমাদি। অনেকটা বিয়ের রাতে বউ বদলের মতো ব্যাপার আর কি। কেন এমন ঘটল? দাদা পরে শুনল অরুন্ধতী দেবী জার্মানি চলে গেছে কাবুলিওয়ালার ইউনিটের সঙ্গে। ছবির কাজ তো আর নায়িকার জন্য পড়ে থাকতে পারে না। অসিত সেন তখন যোগাযোগ করেন সুচিত্রা সেনের সঙ্গে। তারপর শুরু হয়েছে শুটিং। জীবন তৃষ্ণার কাহিনীতে কিছুটা অভিনবত্ব ছিল। দাদা রমাদিকে নিয়ে তখন যে ধরনের গল্পের রমরমা চলছিল, জীবন তৃষ্ণার কাহিনী ছিল সেক্ষেত্রে ব্যতিক্রম। সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের এই লেখনের গুণকে দাদা পরবর্তীকালেও সম্মান জানিয়ে এসেছে। বারবার বলতো আশুদার হাত সোনায় বাঁধানো। এই সোনা বাঁধানো হাতের সূত্রেই আশুদার পরিবারের সঙ্গে আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। ওদের বাড়ির বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে দাদা নিজেই হাজির হতেন নিমন্ত্রণ রক্ষা করতে। জীবন তৃষ্ণা মুক্তির পরও দেখা গেল দর্শক মাথায় তুলে নিয়েছে ছবি। হলের সামনে সপ্তাহের পর সপ্তাহ ঝুলে রইল হাউসফুল বোর্ড। তার আগে অবশ্য দাদা রমাদি জুটির চন্দ্রনাথ মুক্তি পেয়েছে। চন্দ্রনাথ জনপ্রিয়তার নতুন রেকর্ড গড়ল। রেকর্ড তৈরি হয়েছিল আমাদের পারিবারিক জীবনেও। মনে আছে সেপ্টেম্বর মাসে পুজোর ঠিক আগে রিলিজ করল হারানো সুর। ভারতীতে প্রথম দিন ছবি দেখতে গেছি সকলে। দর্শকদের মধ্যে সে কি উন্মাদনা! ছবি দেখে বেরোনো দর্শকের মুখে মুখে ফিরছে হেমন্তদা আর গীতা দত্তর গান। কেউ গাইছে আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বেঁকে। আবার কেউ গাইছে তুমি যে আমার ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার ওগো তুমি যে আমার। বুঝতে অসুবিধে হলো না, দাদা হেমন্তদা আর গৌরীদার জুড়ি আবারও ক্লিক করেছে। অভিনয়ের পাশাপাশি দর্শকদের মজিয়ে তুলেছে সুর আর গান। শুধু দর্শকদের কথাই বা বলি কেন, আমরা নিজেরাই তো কম উচ্ছ্বসিত ছিলাম না। ছবি শেষ হওয়ার পর হলের মধ্যেই দাদাকে কোলে তুলে নিয়েছিলাম আবেগে উচ্ছ্বাসে। দাদাকে কোলে নিয়ে আমার সেই উচ্ছ্বাসের ছবি ছাপা হয়েছিল কোনো পত্রিকা বা সংবাদপত্রে। হারানো সুর নিয়ে এত কথা বলার একটাই কারণ, সে সময় ছবিটা ঘিরে দর্শক উন্মাদনার টাইফুন বয়ে গিয়েছিল। হারানো সুরের আগে অগ্নি পরীক্ষা, সবার উপরে, সাগরিকাও হিট করেছিল, কিন্তু হারানো সুর সুপারহিট করার পর
দাদার জনপ্রিয়তার পারদ যেন এক লাফে মাথায় চড়ে বসল। কি না হয়েছে তখন দাদাকে ঘিরে। বর্ধমানের একটা সিনেমা হলের মালিকের সঙ্গে দাদার সম্পর্ক মধুর ছিল। তিনি হারানো সুরের সাফল্যের স্বীকৃতিতে একটা সংবর্ধনা আয়োজন করলেন। ঠিক ছিল দাদাকে গোপন পথে কালো কাঁচের জানালাওয়ালা অচেনা গাড়িতে চড়িয়ে হলে ঢোকানো হবে। কিন্তু কোথায় কি, হলের সামনে পৌঁছে দেখা গেল জনসমুদ্র তৈরি হয়েছে। সবাই এক পলকের জন্য নায়ককে দেখতে চায়। পর্দার স্বপ্নের নায়কের গায়ে একবার হাত ছুঁয়ে রোমাঞ্চিত হতে চায়। তখন তো পুলিশের এমন বাড়বাড়ন্ত ছিল না। গাড়িতে বসে থাকা কেউ সিদ্ধান্ত নিতে পারছে না কি করা যাবে। তারই মধ্যে একটা কাণ্ড ঘটে গেল। দাদা অনুভব করল গাড়িটা কেমন যেন কাঁপছে। কাঁচের বাইরে তাকিয়ে তো সকলের চক্ষু স্থির। স্ট্যান্ডার্ডের মতো শিয়ামলের ভারী গাড়িকে জনসাধারণ মাটি থেকে শূন্যে তুলে ফেলেছে। মানুষের কালো মাথাগুলোকে নদী বলে ধরে নিলে দাদাকে নিয়ে গাড়িটা যেন সেই নদীতে নৌকোর মতো ভেসে আছে। গাড়িতে ছিলেন পরিচালক অজয় কর। যে মুহূর্তে গাড়ির চাকা আবার মাটি ছুঁল, চারদিকের দরজা খুলে সকলে ঝুপঝুপ নেমে পড়ল অজয়দার পরামর্শে। তারপর দাদাকে আগলে ধরে কোনো রকমে ভিড় ঠেলে ঢুকে পড়ল সিনেমা হলের ভেতর। সেদিন দাদাকে এক নাগাড়ে যত অটোগ্রাফ বিলোতে হয়েছিল তা পরবর্তী জীবনে কোনো একটা অনুষ্ঠানে দিতে হয়েছে কিনা সন্দেহ আছে। এ তো গেল হারানো সুর ঘিরে সাধারণ মানুষের জনপ্রিয়তা ও উচ্ছ্বাসের কথা। নিশ্চয় অনুমান করতে পারছেন ওই জন উচ্ছ্বাসের পথ ধরেই এলো বাণিজ্যিক সাফল্য। সে সাফল্যের তখন দরকার ছিল অসিত চৌধুরীর ব্যবসায়। প্রযোজক ও পরিবেশক হিসাবে অসিতদার সুনামের কথা আজ সকলেরই জানা। হারানো সুরের ঠিক আগে বেশ কয়েকটা ছবি প্রযোজনা করে অসিতদা ব্যবসায় বেশ মার খেয়েছিলেন। দাদার কানেও গিয়েছিল কথাটা। হারানো সুর শেষ হবার পর যখন বেশ কয়েকজন নামী পরিবেশক এগিয়ে এলেন ছবিটা কিনতে, দাদা কিন্তু তাদের বিমুখ করল। দাদা উপলব্ধি করেছিল অন্যদের থেকেও তখন অসিতদার জীবনে ওই সাফল্যের বড় প্রয়োজন। অসিতদার ছায়াবাণীকেই তাই হারানো সুর পরিবেশনার দায়িত্ব দিয়েছিল দাদা। পরবর্তীকালে অসিতদাও সেই কৃতজ্ঞতা ভোলেনি। দাদার সঙ্গে অসিতদার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল, যে সম্পর্ক একের পর এক সফল বাংলা ছবি উপহার দিয়ে গেছে। বাংলা ছবির জগৎ সমৃদ্ধ হয়েছে ওইসব ছবিতে। সাফল্য যখন আসে তখন বাঁধ ভাঙা স্রোতের মতোই আসে। দাদার জীবনে এমন প্রমাণ বারে বারেই পেয়েছি। হারানো সুরের ক্ষেত্রেও তা ঘটল। একদিন হঠাৎ খবর এলো রাষ্ট্রপতির সম্মান পেয়েছে হারানো সুর, সার্টিফিকেট অফ মেরিট। আবারও প্রশংসা ও উচ্ছ্বাসের বন্যা বয়ে গেল এক প্রস্থ। দাদা স্বয়ং দিল্লি গিয়ে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের হাত থেকে নিয়ে এলো সম্মান। নিজের অভিনীত ও প্রযোজিত ছবির সম্মানে কে না উচ্ছ্বসিত হয়। দাদাও সে সময় হয়েছিল, কিন্তু দাদা কখনো কোনো ব্যাপারে সংযমের সীমা পেরিয়ে যেত না। এই ছিল দাদার চরিত্রের এক বিশেষ বৈশিষ্ট্য। মহানায়কের প্রয়াণ দিবসে বিশিষ্ট শিল্পী তরুণ কুমারের তার দাদা উত্তম কুমারের প্রসঙ্গে বলা কিছু কথা তুলে ধরে আমাদের মহানায়কের স্মৃতিচারণ করে আমি নিজেকে ধন্য মনে করছি। তার প্রতি আমার অনন্ত শ্রদ্ধা ছিল, আছে, থাকবে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য
আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।